বন্ধুরা কেমন আছেন সবাই। আজকে আমরা যেই মুভিটা দেখতে চলেছি তার নাম হলো দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, যেখানে একজন অসহায় নাবিককে সারা জীবনের জন্য একটা দ্বীপে বন্দী করে দেওয়া হয়। এই দ্বীপে যে একবার আসে সে কখনো জীবিত বের হয়ে যেতে পারে না। সবথেকে মজার ব্যাপার হলো তার সঙ্গে এখানে এক বৃদ্ধের দেখা হয়ে যায়। এই বৃদ্ধ লোকটা এখান থেকে পালানোর গোপন একটা রাস্তা জানতো, আর তার কাছে একটা ম্যাপ ছিল যেখানে 500 বছর পুরনো কিছু গুপ্তধন রাখা ছিল। চলুন বন্ধুরা খুঁজে বের করা যাক পুরনো গুপ্তধনগুলো। মুভির শুরুতেই একটি নৌকা দেখা যায়, যাতে করে একদল নাবিক একটা দ্বীপের মধ্যে আসতেছিল। এদের মধ্যে একজন ছিল এডমন্ড আর একজন ছিল ফার্নান্দো। এরা খুবই ভালো বন্ধু ছিল। বিশেষ করে এডমন্ড ফার্নান্দোকে খুবই বিশ্বাস করত। তারা যখন দ্বীপে এসে পৌঁছায় তখন কিছু ইংরেজ সেনারা তাদের উপরে হামলা করে দেয়। তারাও পাল্টা হামলা করে, কিন্তু তাতে তেমন কোনো লাভ হয় না। তাদেরকে যখন অ্যারেস্ট করতেই যাবে তখন সেখানে এক বেটে লোক আসে, আর সে বলে এদেরকে ছেড়ে দাও, এরা আমার কোনো গুপ্তচর নয়। আসলে এই বেটে লোকটি ছিল ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন। ইংরেজদের সাথে নেপোলিয়ন যুদ্ধে হেরে গিয়েছিল, তাই ইংরেজ সেনারা তাকে এইখানে বন্দী করে রেখেছিল। আর যদি কেউ এই দ্বীপে আসতো তাহলে সেনারা তাদেরকে হত্যা করে ফেলত, যাতে নেপোলিয়ন এখান থেকে কোনোভাবেই পালাতে না পারে। নেপোলিয়নের কথা শুনে তারা ওদেরকে ছেড়ে দেয়। তখন এডমন্ড বলে, আমাদের জাহাজের ক্যাপ্টেন ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে সাহায্যের জন্য এই দ্বীপে এসেছি। এটা শোনার পর ইংরেজরা তাদেরকে থাকতে দেয়। সেদিন রাতে হঠাৎ নেপোলিয়ন এডমন্ডের ঘরে আসে আর তার হাতে একটা চিঠি দেয়, আর বলে এই চিঠিটা তুমি আমার এক বিশ্বস্ত বন্ধুর কাছে পৌঁছে দেবে। তার নাম হলো ক্লরিয়ন। তবে এডমন্ড এই কাজে রাজি হয় না, কারণ নেপোলিয়নের সঙ্গে কাজ করলে তার জেল হতে পারে। তবে নেপোলিয়ন বলে, আরে তুমি ভয় পেও না, এটা আমার লেখা এক পুরনো বন্ধুর কাছে চিঠি, এতে কোনো রকমের ষড়যন্ত্র নেই। আর ভুলে যেও না, আমার জন্যই তোমরা ইংরেজদের হাত থেকে বেঁচে গিয়েছ। এই শুনে এডমন্ড চিঠিটা নিতে রাজি হয়। এদিকে পুরো ঘটনা ফার্নান্দো দূর থেকে দেখতেছিল। এডমন্ড তার ঘরে ফিরে আসে, তবে সেই চিঠির ব্যাপারে সে ফার্নান্দোকে কিছুই বলে না, কারণ নেপোলিয়ন তাকে বলতে নিষেধ করে দিয়েছিল। এদিকে তাদের জাহাজে সেই ক্যাপ্টেন মারা যায়, তাই সকল নাবিকেরা তাদের বাড়িতে ফিরে যায়। এদিকে জাহাজের যে মালিক ছিল সে এডমন্ডকে খুবই পছন্দ করত, আর সে যখন জানতে পারে জাহাজের ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য সে ওই দ্বীপে গিয়েছিল তখন সে এডমন্ডকে জাহাজের নতুন ক্যাপ্টেন বানিয়ে দেয়। আর এটা নিয়ে ওই জাহাজের আরেকজন চালক এডমন্ডের উপর খুব রেগে যায়, আর এডমন্ডের উপরে তার অনেক হিংসা হয়। তবে এডমন্ড খুবই খুশি ছিল। এতদিন সে গরিব ছিল, আর এখন সে জাহাজের ক্যাপ্টেন। এই খুশির খবরটা জানাতে যায় তার গার্লফ্রেন্ড মার্সেডিসকে। মার্সেডিস এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ তাদের কথা ছিল এডমন্ড যখন জাহাজের ক্যাপ্টেন হয়ে যাবে তখন তারা বিয়ে করে নেবে। কিন্তু তার বন্ধু ফার্নান্দোকে খুশি দেখাচ্ছিল না। আসলে ফার্নান্দো মার্সেডিসকে ভালোবাসতো, আর মার্সেডিসের খুশি তার একদমই সহ্য হচ্ছিল না। এদিকে তারা দুজনে একসাথে খুবই ভালো সময় কাটায়, আর তারা ঠিক করে খুব শীঘ্রই তারা বিয়ে করে নেবে। কিন্তু এই সময় আংটি কেনার মতো তার কাছে কোনো টাকা ছিল না। এজন্য মার্সেডিস একটা সুতো নিয়ে আঙুলে পরে নেয় আর বলে, আমার কাছে সবথেকে দামি হচ্ছে তুমি। এদিকে দেখা যায় ফার্নান্দো আর ড্যাংলার মনের দুঃখে মদ খাচ্ছে, আর তারা এডমন্ডের খুশি নিয়ে খুব হিংসা করছিল। তখন ফার্নান্দো বলে, আমি এডমন্ডের এমন একটা গোপন জিনিস জানি যা কেউ জানে না। পরের দিন মার্সেডিস, এডমন্ড আর এডমন্ডের বৃদ্ধ বাবা একসাথে বসে ডিনার করছিল। তারা সবাই খুব খুশি ছিল, কিন্তু সেই সময় তাদের ঘরে পুলিশ চলে আসে, আর তারা অকারণেই এডমন্ডকে নিয়ে চলে যায়। এরপরে তাকে নিয়ে যাওয়া হয় ওই শহরের ম্যাজিস্ট্রেটের কাছে। সে এখানে কিছুই বুঝতে পারছিল না যে কেন তাকে ধরে আনা হয়েছে। তখন ওই ম্যাজিস্ট্রেট বলে, তুমি নেপোলিয়নের সঙ্গে ষড়যন্ত্র করেছ, তাই তোমাকে অ্যারেস্ট করা হয়েছে। আর এই ঘটনা বলেছে ড্যাংলার। তবে এডমন্ড এখানে সম্পূর্ণ নির্দোষ, আর ওই দ্বীপে নেপোলিয়নের সঙ্গে তার কি কথা হয়েছে সবকিছু বলে দেয়। সে আরও বলে এই চিঠি এখন পর্যন্ত সে কাউকে দেয়নি, এমনকি সে নিজেও জানে না এই চিঠিতে কি লেখা আছে। এরপরে এডমন্ড ওই চিঠিটা ম্যাজিস্ট্রেটকে দিয়ে দেয়। ওই ম্যাজিস্ট্রেট তখন বুঝতে পারে সে নির্দোষ, কিন্তু যাওয়ার সময় ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করে এই চিঠিটা নেপোলিয়ন কাকে দিতে বলেছিল। সে বলে ক্লারিয়ন নামের কাউকে। এটা শুনে সাথে সাথে সে চিঠিটা পুড়িয়ে ফেলে। আসলে নেপোলিয়ন পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল, আর এই ব্যাপারে চিঠিতে লেখা ছিল। এরপরে ম্যাজিস্ট্রেট তাকে বন্দী করে নেয়। এডমন্ড কিছুই বুঝতে পারছিল না। একটু আগেই ম্যাজিস্ট্রেট তাকে বাড়ি যেতে বলেছিল, হঠাৎ আবার তার কি হয়েছে। এরপরে এডমন্ড ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, আর তার বন্ধু ফার্নান্দোর বাড়িতে চলে যায় সাহায্যের জন্য, কারণ ফার্নান্দোর বাবা একজন উকিল ছিল। এখানে ফার্নান্দোকে হেল্প করার জন্য বলে, কিন্তু ফার্নান্দো উল্টো তার উপরে তলোয়ার দিয়ে হামলা করে দেয়। কিন্তু এডমন্ড আসলে কিছুই বুঝতে পারে না যে আসলে তার সাথে হচ্ছেটা কি। তখন ফার্নান্দো বলে, আমি সেদিন দেখেছিলাম নেপোলিয়ন তোমাকে একটা চিঠি দিয়েছে। এডমন্ড বুঝে যায় ফার্নান্দোই আসলে ড্যাংলারের কাছে এই ব্যাপারটা বলে দিয়েছে, আর ড্যাংলার ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করেছে। কিন্তু ফার্নান্দো এমনটা কেন করবে? ফার্নান্দো তখন বলে, তুমি যদি সত্যি আমাকে বন্ধু মনে করতে তাহলে আমার কাছ থেকে সেদিন চিঠির ব্যাপারটা লুকাতে না। আর এরই মধ্যে ওখানে পুলিশ চলে আসে আর এডমন্ডকে ধরে নিয়ে যায়।
আসলে নেপোলিয়ন এডমন্ডকে যে চিঠি দিয়েছিল সেটা ছিল ক্লারিয়ন নামের কাউকে, আর এই ক্লারিয়ন হচ্ছে ওই ম্যাজিস্ট্রেটের বাবা। ম্যাজিস্ট্রেট সে তো সরকার হয়ে কাজ করে, তাই তার বাবার এমন কাজ তার ক্যারিয়ারে খারাপ হতে পারে। এই জন্য সে এডমন্ডকে জেলে পাঠিয়ে দেয়, যাতে এই ব্যাপারে আর কেউ জানতে না পারে। আর ম্যাজিস্ট্রেট এডমন্ডকে শ্যাডো দ্বীপে পাঠানোর ব্যবস্থা করেছিল। এই দ্বীপটি ছিল সমুদ্রের মাঝখানে, আর এই জেলে যে একবার যায় সে আর কোনোদিনও ফেরে না। সেখানেই বন্দীদের মৃত্যু হয়ে যায়। এখান থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। এখানের যে জেলার ছিল সে এডমন্ডকে ছোট্ট একটা কুঠিরের মধ্যে বন্দী করে রাখে, আর তার উপরে চলতে থাকে অমানবিক অত্যাচার। এভাবে দিনের পর দিন পার করতে থাকে। তবে এডমন্ড নিজেকে কোনো রকমের বাঁচিয়ে রাখে। অন্যদিকে এডমন্ডের বন্ধু এডমন্ডের গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক করে নেয়, আর সে এমন একটা ভাব করে যেন এডমন্ডের ব্যাপারে সে কিছুই জানে না। আসলে সে এডমন্ডকে ফাঁসিয়েছিল যাতে সে মার্সিডিসকে বিয়ে করতে পারে। এরা সবাই নিজেদের স্বার্থের জন্য এডমন্ডকে ফাঁসিয়েছে। এদিকে এডমন্ড জেলে থাকতে থাকতে সৃষ্টিকর্তার উপর থেকেও তার ভরসা চলে যায়। সে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। এভাবে 7টি বছর কেটে যায়। হঠাৎ একদিন সে ঘরের মেঝেতে একটা আওয়াজ শুনতে পায়। তখন সে তাকিয়ে দেখে মাটির নিচ থেকে কেউ উঠে আসছে। এডমন্ড তখন খুব ভয় পেয়ে যায়, আর একটু পরে সে একটা বৃদ্ধ লোকের মাথা দেখতে পায়। এর পরের দৃশ্যে দেখা যায় লোকটি এডমন্ডের ঘরে। লোকটি বলে, আমার নাম অ্যাবে ফারিয়া। আমি গত 11 বছর ধরে এই জেলে আছি। তোমার পাশের ঘরটাই হলো আমার। গত 5 বছর ধরে আমি সুড়ঙ্গটা করেছি, তবে আমার হিসেবে একটু ভুল হয়ে গেছে। তাই বাইরে যাওয়ার বদলে আমি তোমার ঘরে চলে এসেছি। আমাকে আবারও সুড়ঙ্গ বানাতে হবে। এরপরে ধীরে ধীরে সেই বুড়োর সঙ্গে এডমন্ডের বন্ধুত্ব হয়ে যায়। তবে সেই লোকটা এডমন্ডকে সেই সুড়ঙ্গের রাস্তা দিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এডমন্ড দেখতে পায় অ্যাবে ফারিয়া অনেক জিনিস নিজে তৈরি করে রেখেছে। এরপরে অ্যাবে ফারিয়া এডমন্ডকে বলে, তুমি আমাকে একটা নতুন সুড়ঙ্গ বানাতে হেল্প করবে? এর বদলে আমি তোমাকে অনেক কিছুই দেব। এডমন্ড বলে, আমি স্বাধীনতা চাই। অ্যাবে ফারিয়া বলে, স্বাধীনতা আবার তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারে, তবে আমি তোমাকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান শিক্ষা দিতে পারি, আর এই শিক্ষা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এরপর থেকে রোজ এডমন্ড তাকে সুড়ঙ্গ বানাতে সাহায্য করত, আর এর বদলে অ্যাবে ফারিয়া তাকে পড়াশোনা শেখাতো। তারা দুজনে হিসাব করে দেখে এই সুড়ঙ্গ তৈরি করতে তাদের প্রায় 8 বছর লেগে যাবে। তারা প্রতিদিন মাত্র 3 ইঞ্চি করে ঘুরতে পারত, আর সেই মাটিগুলো তাদের মলমূত্র নেওয়ার বালতির মধ্যে দিয়ে দিত, যাতে জেলের কেউ টের না পায়। সুড়ঙ্গ খোঁড়ার জন্য তাদের কাছে মাত্র একটা লোহার রড ছিল। তারা মাঝে মধ্যে ইঁদুর ধরত আর আগুনে পুড়ে খেত। আগুন ধরানোর জন্য অ্যাবে ফারিয়া নিজের চুল কেটে পাথর ঘষে ঘষে আগুন ধরাতো, আর ইঁদুরের যে মাথাটা থাকতো তাতে ইঁদুরের চর্বি গলিয়ে বাতি বানাতো, যাতে তারা অন্ধকারেও সুড়ঙ্গ বানানোর কাজ করতে পারে। দিনে 2 বার করে জেলের সামনে গার্ডরা আসতো, একবার মলমূত্রের বালতি নিতে আর একবার খাবার দিতে। ওই সময়টা এডমন্ড নিজের কামরায় থাকতো, বাকি সময়টা অ্যাবে ফারিয়ার সঙ্গে থাকতো, আর সেখানে বসে পড়াশোনা করত আর এই সুড়ঙ্গ বানানোর কাজ করত। এভাবে তাদের সুড়ঙ্গ বানানোর কাজ চলতে থাকে। একদিন অ্যাবে ফারিয়া বলে, আমি আগে নেপোলিয়নের সৈন্যবাহিনীতে চাকরি করতাম, পরে সেই চাকরি ছেড়ে এক ধনী ব্যবসায়ীর হিসাবপত্র দেখতাম। সবাই ভাবতো ওই ধনী ব্যক্তি নিজের সব ধন সম্পদ কোনো দ্বীপে লুকিয়ে রাখছে। পরে যখন সেই লোকটি মারা যায় তখন সরকার আমাকে ধরে নিয়ে যায় ওই দ্বীপে কি আছে খোঁজার জন্য, কিন্তু আমি জানতাম না। তারা ভাবে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু আমাকে জেলে পাঠিয়ে দেয়। এরপরে এডমন্ডও নিজের সব ঘটনা খুলে বলে। অ্যাবে ফারিয়া বুঝে যায় এডমন্ড খুবই সাদাসিধা ছেলে। অ্যাবে ফারিয়া বলে, তোমাকে চালাক হতে হবে, নইলে এই নিষ্ঠুর দুনিয়ায় তুমি টিকে থাকতে পারবে না। এডমন্ডের মনে দিন দিন প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। যারা তার সঙ্গে খারাপ আচরণ করেছে তাদের উপরে প্রতিশোধ নিয়েই ছাড়বে। এর জন্য সে অ্যাবে ফারিয়ার কাছে তলোয়ার শিখতে চায়। এরই মধ্যে অ্যাবে ফারিয়া একদিন দেখে তাদের সুড়ঙ্গে শিকড় দেখা যাচ্ছে। এর মানে তারা খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু তখনই সুড়ঙ্গে ধস নামে, আর অ্যাবে ফারিয়া বড় বড় পাথরের নিচে চাপা পড়ে যায়। এডমন্ডের জায়গায় অন্য কেউ থাকলে পালিয়ে যেত, কিন্তু সে নিজের জীবনের পরোয়া না করে অ্যাবে ফারিয়াকে বাঁচায়। কিন্তু সে আর এখন বাঁচবে না, সে গুরুতর আহত হয়েছে। তখন অ্যাবে ফারিয়া এডমন্ডকে বলে, আমি তোমাকে যে খাজানার কথা বলেছিলাম সেটা সত্যি ছিল। এরপরে সে এডমন্ডকে একটা ম্যাপ দেয় আর বলে, তুমি এই দ্বীপে যাবে আর এই খাজানাগুলো ভালো কাজে লাগিও। কিন্তু এডমন্ড এই জেল থেকে কিভাবে পালাবে সেটাই বুঝতে পারছিল না, কারণ তাকে সুড়ঙ্গ বানানোর কাজে সাহায্য করার জন্য অ্যাবে ফারিয়া ছিল না। একটু পরে সেখানে গার্ড চলে আসে খাবার দেওয়ার জন্য, কিন্তু অ্যাবে ফারিয়া সেই খাবারের থালাটি সুড়ঙ্গের মধ্যে চাপা পড়ে যায়। এডমন্ড সেই সময় সুড়ঙ্গের নিচে লুকিয়ে পড়ে। একটু পরে জেলের গার্ডরা ঘরের ভিতরে ঢুকে পড়ে। তারা দেখতে পায় যে অ্যাবে ফারিয়া মারা গেছে। তারপরে তারা বডিটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেয় আর জেলারকে ডাকতে যায়। আর এইদিকে এডমন্ড ভাবতে থাকে অ্যাবে ফারিয়া মারা গেছে, কিন্তু সে একা কিভাবে জেল থেকে বের হবে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। একটু পরে গার্ডরা সেই বডিটাকে নিয়ে যায়। এই জেলে কেউ মারা গেলে তারা সেই মৃতদেহের পায়ে শিকল বেঁধে নদীতে ফেলে দেয়। তারা যখন বডিটাকে সমুদ্রে ফেলে দেবে ঠিক তখনই সেই ব্যাগ থেকে একটা হাত বেরিয়ে আসে আর জেলারকে টেনে ধরে। তখন বডির সাথে সাথে জেলারও নদীতে পড়ে যায়। আসলে এডমন্ড বুদ্ধি করে অ্যাবে ফারিয়ার বডিটা ওই ব্যাগ থেকে বের করে নিজে ওই ব্যাগের মধ্যে ঢুকে পড়েছিল। এবার সে জলে পড়ে যায়, কিন্তু তার পায়ে বাঁধা ছিল শিকল। কোনো রকমে সে নিজেকে বাঁচিয়ে নেয়। তারপরে সে জেলারকে দেখতে পায়। সে জেলারকে মেরে ফেলে, কারণ এই জেলার তাকে 13টি বছর ধরে বিনা অপরাধে অত্যাচার করেছিল। এরপরে সে সমুদ্রের তীরে উঠে আসে। 13 বছর পর খোলা আকাশ দেখে খুশিতে নাচতে থাকে।
আজ তার কাছে আসে এক খাজানার নকশা, যাতে সে হয়ে যাবে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। কিন্তু 13 বছরে এডমন্ড অনেকটা বদলে গিয়েছে। সে আর আগের মতো বোকা নেই। এখানে তার সাথে কিছু ডাকাতদের দেখা হয়। তারা এখানে তাদের এক সঙ্গীকে মারার জন্য এসেছিল। তবে তারা ঠিক করে সেই লোকটির সঙ্গে এডমন্ডের ফাইট করাবে। যে জিতে যাবে তাকে তাদের দলে নিয়ে যাবে। এডমন্ড সেই লোকটাকে মুহূর্তের মধ্যেই হারিয়ে দেয়, কিন্তু সে তাকে মারে না। সে সেই দলের সর্দারকে বলে, আমাদের দুজনকেই তুমি কাজে লাগিয়ে নাও, এতে তোমাদেরই লাভ হবে। এটা শুনে সেই লোকটি অবাক হয়ে যায় আর তাকে তার বন্ধু বানিয়ে নেয়। এরপরে 3 মাস কেটে যায়। চুরি ডাকাতি করে এডমন্ড বেশ কিছু টাকার মালিক হয়েছে। এরপরে সে ডাকাতি ছেড়ে দেয় আর সে তার সেই বন্ধুকে নিয়ে তার শহরে চলে আসে। এখানে এসে একটি বড় লোকের কাছে যায়। আসলে এই লোক ছিলেন এডমন্ডের জাহাজের মালিক, যে এডমন্ডকে জাহাজের ক্যাপ্টেন বানিয়েছিল। তবে সেই লোকটি এডমন্ডকে চিনতে পারে না, কারণ তার চেহারা অনেক বদলে গিয়েছিল। সবাই তার চেহারা ভুলে গিয়েছে আর সবাই জানে যে এডমন্ড মারা গেছে। এডমন্ড তার সাথে কথা বলে ফার্নান্দো, ড্যাংলার, উইলফ্রেডের বিষয় জেনে নেয়, যারা তাকে ফাঁসিয়েছিল। সে জানতে পারে ফার্নান্দো এখন কাউন্টার হয়ে গিয়েছে। তার বাবা মারা যাওয়ার পর সে খুব ধনী হয়ে গিয়েছিল আর সে মার্সিডিজকে বিয়ে করে নিয়েছে। এটা শুনে এডমন্ডের খুবই খারাপ লাগে। সে ভেবেছিল মার্সিডিজ শুধুমাত্র তাকেই ভালোবাসে, কিন্তু সে মাত্র 1 মাসের মধ্যে ফার্নান্দোকে কিভাবে বিয়ে করলো। ওই লোকটি বলে উইলফ্রেড মানে ম্যাজিস্ট্রেট এখন প্যারিসে উচ্চ পদে রয়েছে আর ড্যাংলার তার জাহাজের কোম্পানি তার থেকে ছিনিয়ে নিয়েছে। এই কারণে সে এখন পথে নেমেছে। লোকটি আরো বলে যে তার বাবা আত্মহত্যা করেছিল। ওই বয়স্ক লোকটি এডমন্ডকে খুবই ভালোবাসত। সে কারণে এডমন্ড সেই লোকটিকে কিছু টাকা দিয়ে যায়। এরপরে এডমন্ড বেরিয়ে পড়ে তার বন্ধুকে নিয়ে সেই খাজানার উদ্দেশ্যে। এই দ্বীপটার নাম ছিল মন্টেক্রিস্টো। নকশা দেখে তারা সেই জলের ভেতরে খাজানার বাক্সটি খুঁজে পায়, কিন্তু এডমন্ড এতে খুশি ছিল না। তার মনে প্রতিশোধের আগুন জ্বলতেছিল। তখন তার বন্ধু তাকে বলে, তুমি আমাকে একবার বলো ওই লোকগুলোকে আমি মেরে ফেলবো। তখন এডমন্ড বলে, এত সহজে আমি ওদেরকে মৃত্যু দিব না। আমি ওদের থেকে সবকিছু কেড়ে নেব। আমি ওদেরকে তিলে তিলে মারবো। এরপরে তারা দুজনে প্যারিসে চলে যায় আর সেখানে গিয়ে তারা বিশাল বড় একটা বাড়ি কিনে ফেলে। সে নিজের নাম বদলে ফেলে, নাম রাখে কাউন্ট অফ মন্টেক্রিস্টো। সে একটি পার্টি রাখে যেখানে শহরের সবথেকে ধনী ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়। আর এখানে উইলফ্রেডও এসেছিল, কিন্তু সে এডমন্ডকে চিনতে পারেনি। সে কখনো ভাবতে পারেনি যে এডমন্ড এত সহজেই এত ধনী হয়ে যাবে। আর এ কারণে এডমন্ড প্যারিসে বিখ্যাত হয়ে যায়। ফার্নান্দোকে নিজের জালে ফাঁসানোর জন্য সে একটি চাল চালে। ফার্নান্দো যেসব ব্যাংক থেকে টাকা নিত সেই ব্যাংকে মোটা ঘুষ দিয়ে ফার্নান্দোর সাথে সব ধরনের ব্যবসা বন্ধ করে দিতে বলে। আর তার যেসব জাহাজ কোম্পানির সাথে ব্যবসা হতো তাদেরকেও বারণ করে দেয়, যাতে তারা ফার্নান্দোর সাথে ব্যবসা না করে। আর এসব কাজের জন্য এডমন্ডের কাছে অফুরন্ত টাকা ছিল। আর এইসব কারণে দিন দিন ফার্নান্দো সমস্যায় পড়তে থাকে। সে আগে জুয়া খেলে সব টাকা পয়সা শেষ করে দিয়েছিল, তাই সে বিপদে পড়ে যায়। কিন্তু এডমন্ড চাইছিল ফার্নান্দোকে সামনে থেকে মোকাবিলা করতে। সে জানতে পারে মার্সিডিজ এবং ফার্নান্দোর একটি ছেলে আছে, তাই সে ছেলেটিকে কিডন্যাপ করায় আর তাকে বাঁচানোর জন্য সে নিজেই চলে যায়। এতে ওই ছেলেটির সঙ্গে তার ভালো সম্পর্ক হয়ে যায় আর ছেলেটি তাকে তার জন্মদিনে ইনভাইট করে। এডমন্ড সেদিন ফার্নান্দোর বাড়িতে চলে যায় জন্মদিন পার্টিতে, কিন্তু ফার্নান্দো তাকে চিনতে পারেনি, কারণ সে জানে এডমন্ড অনেক আগেই মারা গিয়েছে। সে এবার মার্সিডিজের সাথে এডমন্ডের পরিচয় করিয়ে দেয়। তার এই লোকটিকে খুব চেনা চেনা মনে হচ্ছিল। ধীরে ধীরে তার মনে হয় এটাই এডমন্ড, যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসত। এদিকে এই পার্টিতে উইলফ্রেডও এসেছিল। এডমন্ড তাকে বলে, আমার কিছু সোনার ক্যারেট ডেলিভারি হবে, আপনি আমাকে জাহাজটির মাল ছাড়াতে সাহায্য করবেন। আসলে এডমন্ড উইলফ্রেডকে একটি টোপ দিয়েছিল আর উইলফ্রেড এই বিষয়ে ফার্নান্দোকে জানায়। আর তারা দুজনে মিলে এডমন্ডের জাহাজে ডাকাতি করার সিদ্ধান্ত নেয়। আর এই কাজে সাহায্য করবে ড্যাংলার, কারণ সে ছিল জাহাজ কোম্পানির মালিক। এডমন্ড এইভাবে এক চালে সবাইকে তার জালে ফাঁসিয়ে দেয়। এদিকে এডমন্ড গাড়িতে করে যখন তার বাড়ি ফিরছিল তখন সে দেখতে পায় তার গাড়িতে মার্সিডিজ অপেক্ষা করছে। মার্সিডিজ বলে, আমি জানি তুমি এডমন্ড। এটা বলে এডমন্ডকে কিস করতে যায়, কিন্তু তখন এডমন্ড বলে, তুমি হয়তো কোনো ভুল করছো, আমি এডমন্ড নই, আমি কাউন্ট অফ মন্টেক্রিস্টো। কিন্তু মার্সিডিজ তার কোনো কথাই শোনে না। তখন এডমন্ড বলে, তুমি যদি এডমন্ডকে মন থেকেই ভালোবাসতে তাহলে তার যাওয়ার 1 মাসের মধ্যেই কেন বিয়ে করেছিলে? মার্সিডিজ এর কোনো উত্তর দিতে পারে না। এরপরে এডমন্ড তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এদিকে সেই রাতে এডমন্ডের জাহাজ থেকে ড্যাংলার ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়, কারণ এডমন্ড আগে থেকে পুলিশকে বলে রেখেছিল যে তার জাহাজে ডাকাতি হতে পারে। এইভাবে সে তার একজন শত্রুকে শাস্তি দিয়ে দেয়। এরপরে এডমন্ড যায় উইলফ্রেডের কাছে আর বলে, তুমি আজ থেকে 16 বছর আগে এডমন্ড নামের এক ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিলে, কারণ তোমার বাবা নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করে ষড়যন্ত্র করেছিল আর তুমি তোমার বাবাকেও পরে খুন করেছ। উইলফ্রেড এগুলো শুনে ঘাবড়ে যায়, কারণ এই কথাগুলো সে ছাড়া আর কেউ জানতো না। এডমন্ড বলে, তুমি আর ফার্নান্দো দুইজনে মিলে নির্দোষ ছেলেটিকে ফাঁসিয়েছিলে। তারপরে তুমি তোমার বাবাকেও খুন করেছিলে, কারণ তোমার বাবা নেপোলিয়নকে ওই দ্বীপ থেকে পালাতে সাহায্য করেছিল। আর তোমার কথায় ফার্নান্দো তোমার বাবাকে খুন করেছিল, কারণ তুমি তোমার কেরিয়ার সাজাতে চেয়েছিলে। উইলফ্রেড বুঝে যায় তার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে হলো এডমন্ড। তখন সে বলে, হ্যাঁ আমি আমার বাবাকে খুন করেছি, কিন্তু তোমার কাছে এর কি কোনো প্রমাণ আছে? ফার্নান্দো কোনোদিনও এই খুনের কথা স্বীকার করবে না। এডমন্ড তখন বলে, সে কখনো না করুক, তুমি তো করেছ। ঠিক সেই সময় পুলিশ সেখানে এসে পড়ে। তারা বাইরে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনতেছিল। যেহেতু উইলফ্রেড স্বীকার করে নিয়েছে যে তার বাবাকে সেই খুন করেছে, তাই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এডমন্ডের দ্বিতীয় শত্রুকে শাস্তি দেওয়া হয়ে গিয়েছিল।
এবার বাকি ছিল ফার্নান্দো। এর বেশ কিছুদিন পরে মার্সেডিস এডমনের বাড়িতে আসে আর তাকে বলে, তুমি যাওয়ার পর উইলফ্রেড আমাকে একটা চিঠি পাঠিয়েছিল যে তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, আর সেই সময় আমাকে জোর করা হয় ফার্নান্দোকে বিয়ে করার জন্য, তাই আমি বিয়ে করে নিয়েছি। তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভুলে যাইনি। এই দেখো সেই সুতো যা তুমি আমাকে 16 বছর আগে পরিয়ে দিয়েছিলে। এটা দেখে এডমন বুঝে যায় যে মার্সেডিস এখনও তাকে কতটা ভালোবাসে। মার্সেডিস বলে, ফার্নান্দোকে বিয়ে করলেও সে মার্সেডিস থেকে ভালোবাসা পায়নি। সে প্রতিদিন নতুন নতুন মেয়েদের সাথে ঘুরে বেড়াতো আর সে নিজে কোনোদিন ফার্নান্দোকে ভালোবাসতে পারেনি। সেদিন রাতটা মার্সেডিস আর এডমন একসাথে কাটায়। পরের দিন মার্সেডিস তার বাড়িতে এসে দেখে ফার্নান্দো তার ব্যাগপত্র গুছাচ্ছে। সে বলে, আমি নিঃস্ব হয়ে গেছি, তাড়াতাড়ি চলো, না হলে পুলিশ চলে আসবে, কারণ আমার উপরে খুনের আরোপনা হয়েছে। কিন্তু মার্সেডিস তাকে না করে দেয়। তখন ফার্নান্দো বলে, ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নেই, আমাদের ছেলেকে পাঠাও, সে আর আমি এখান থেকে চলে যাব। তখন মার্সেডিস বলে, ও তোমার ছেলে নয়। এই কথা শুনে ফার্নান্দোর মাথায় আকাশ ভেঙে পড়ে। আর মার্সেডিস বলে, তোমার কি মনে হয় এডমন চলে যাওয়ার 1 মাসের মধ্যে তোমাকে কেন বিয়ে করেছিলাম? কারণ তখন আমার পেটে এডমনের বাচ্চা ছিল। ফার্নান্দো এটা শুনে ভীষণ রেগে যায় আর সে সেখান থেকে চলে যায়। সে এডমনের জাহাজ থেকে যে খাজানা লুট করেছিল সেগুলো আনতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় বক্সগুলো সেখানে খালি, কারণ এইসব কাজ ছিল এডমনের একটি চাল। তখন তার সামনে চলে আসে এডমন। সে তার নিজের পরিচয় দেয়। তখন ফার্নান্দো তার উপরে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এডমন এখন তলোয়ারবাজিতেও এক্সপার্ট হয়ে গিয়েছে, কারণ তাকে অ্যাবেফারিও তলোয়ার চালানো শিখিয়ে দিয়েছিল। সে কিছুক্ষণের মধ্যেই ফার্নান্দোকে হারিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে মার্সেডিসের ছেলে চলে আসে। সে এখনও জানে না যে সে এডমনের ছেলে, এমনকি এটা এডমনও জানতো না। তারা এখন তলোয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করে, কিন্তু ততক্ষণে সেখানে মার্সেডিস এবং এডমনের বন্ধু চলে আসে। মার্সেডিস এসে তাদেরকে সব সত্যি কথা জানিয়ে দেয়, কিন্তু এদিকে ততক্ষণে ফার্নান্দো তার বন্দুক বের করে মার্সেডিসের উপরে গুলি চালিয়ে দেয়। তবে গুলি তার হার্টে না লেগে কাঁধে লেগেছিল, মানে সে বেঁচে যায়। এরপরে এডমন ফার্নান্দোর সাথে যুদ্ধ করে আর কিছুক্ষণের মধ্যেই তার তলোয়ার নিয়ে তার বড় শত্রুকে মেরে ফেলে, যাকে সে একসময় সব থেকে বড় বন্ধু মনে করত, তাকে সে মেরে ফেলে। এডমন এবার তার কাছে থাকা সম্পত্তি দিয়ে সেই জেলটাকে কিনে নেয়, যেখানে সে 13টা বছর কাটিয়েছে, যাতে কাউকে কষ্ট না পেয়ে এখানে থাকতে হয়। সে ঠিক করে যে তার গুরু অ্যাবেভারিও যে তাকে নতুন জীবন দিয়েছে, সে তার কথা মতো সমস্ত ভালো খাজানা সেই সব ভালো কাজেই খরচ করে, আর সে তার হারিয়ে যাওয়া ভালোবাসাকেও ফিরে পেয়েছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে মানুষের ইচ্ছাশক্তি হলো তার বেঁচে থাকার প্রধান অবলম্বন। মন দিয়ে চেষ্টা করলে যে কোনো কিছুই হাসিল করা সম্ভব হয়। তো বরাবরের মতো ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।